কেমন চলছে নির্বাচনী মাঠের ব্যস্ততা, ভোটাররাও কতটা প্রস্তুত যোগ্য প্রার্থী নির্বাচনে, এমন নানা বিষয়ে কথা বলতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, কি পরিস্থিতি দেখছেন আর সাধারণ মানুষ কি বলছে? ইপসিতা সারা দেশের মতো রাজবাড়ীতেও কিন্তু ভোট নিয়ে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচারণা বেশ আগে থেকেই শুরু হয়েছে। 5টি উপজেলা নিয়ে এই রাজবাড়ী জেলা, এই 5টি উপজেলা আবার 2টি সংসদীয় আসনে বিভক্ত। আর রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলা রাজবাড়ী 1 আসন এবং পাংশা, বালিয়াকান্দি, কালুখালী রাজবাড়ী 2 আসন। এর মধ্যে বিএনপি রাজবাড়ী 1 আসনে তাদের প্রার্থীর নাম এর মধ্যে ঘোষণা করেছে। রাজবাড়ী 2 আসনে বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি, তারা বলেছে সেটা পরে জানাবে। এর বাইরে জামায়াতে ইসলামী কিন্তু 2টি আসনেই বেশ আগেই তাদের প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। অন্যান্য যে নির্বাচনমুখী রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু ভোটের মাঠে রয়েছে এবং ভোটারদের কাছে যাচ্ছে, নানা প্রতিশ্রুতি দিচ্ছে ভোট চেয়ে। এই রাজবাড়ী জেলায় মোট ভোটার রয়েছে 10,04,099 জন। তারাই আগামী যে সংসদ নির্বাচনে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন ভোট দিয়ে। আসলে স্বাধীনতার পর থেকে রাজবাড়ী জেলা কিন্তু, এই ছোট্ট জেলা, নানা সমস্যার মধ্য দিয়ে পার করেছে এবং আজকে আমি এখানে উপস্থিত রয়েছে কিন্তু বেশ বিভিন্ন সমাজের বিভিন্ন পর্যায়ের লোকজন। আমরা আসলে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব ভোট নিয়ে তারা কি ভাবছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত উন্নয়নের জেলায় এতদিনেও ঘটেছে কিনা। আমরা একটু প্রথমেই কথা বলবো রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিনের সাথে। আসলে দীর্ঘ সময় তো রাজবাড়ী পার হয়েছে স্বাধীনতার পরে। আসলে এই জেলায় আপনার দৃষ্টিতে মূল সমস্যাটা কি? আসলে স্বাস্থ্যসেবারই বা কতটুকু উন্নয়ন হয়েছে যদি বলতেন। আসলে রাজবাড়ী আমরা শুরুতে অনেক আগে থেকেই শুনে আসছি যে রাজবাড়ী একটা অবহেলিত জেলা এবং আমরা এই অবহেলার ছাপটা আসলে প্রতিটা সেক্টরে আমরা দেখতে পাই। তার ভিতর সবচেয়ে উল্লেখযোগ্য যে সেক্টরটা সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা খাত। এই জেলায় একটি হসপিটাল রয়েছে 100 শয্যার, যেটা 250 শয্যায় স্থানান্তর করা হচ্ছে, কিন্তু সেই কাজ এখনো 8 বছর ধরে চলতেছে, এখনো সেই কাজটি হয়নি। এই হসপিটালটা এমন একটা হসপিটাল হয়েছে যে হসপিটালে রুগী গেলেই তাদেরকে ফরিদপুর মেডিকেল বা ঢাকায় রেফার করা হয়। এই হসপিটালের নাম ইতিমধ্যে চেঞ্জ হয়ে রেফার্ড হসপিটাল নামে পরিচিতি পেয়ে গেছে। এই হসপিটালে 43 জন ডাক্তারের পদ থাকলেও মাত্র 23 জন আছে, মানে অধিকাংশ সময় এখানে সিনিয়র ডাক্তাররা থাকে না। 10 জন সিনিয়র ডাক্তারের পোস্ট থাকলে 1 জন বা কোনো সময় থাকেই না অধিকাংশ সময়। আমরা চাই এই স্বাস্থ্য সেক্টরে রাজবাড়ী একটা ডেভেলপ হোক এবং রাজবাড়ির যে উপজেলাগুলো আপনি দেখবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, সেখানেও দেখবেন যে আসলে ডাক্তার থাকে না সেখানে এবং রুগীরা সেখানে কোনো চিকিৎসা পায় না। মানে উপজেলা থেকে জেলা সদরে পাঠায়, জেলা সদর থেকে ফরিদপুর বা ঢাকা পাঠায়। এই হচ্ছে আমাদের বর্তমান স্বাস্থ্য সেবার অবস্থা। আমরা চাই একটা মেডিকেল কলেজ হোক বা এখানে সিনিয়র ডাক্তারদের পদায়নের মাধ্যমে আমাদের স্বাস্থ্য সেবাটাকে ডেভেলপ করা হোক। আরেকটি বিষয়, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি শহীদ খুশি রেলওয়ে মাঠ, পাশে আরেকটি কিন্তু এই শহরে মাঠ রয়েছে। তা এই বা একটা ভালো সুইমিং পুল আছে, সেগুলোর কি অবস্থা একটু যদি বলতেন। রাজবাড়ী মহিলা ভলিবল টিম 14 বার চ্যাম্পিয়ন হয়েছে। রাজবাড়ীর ক্রীড়াবিদরা সারা বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, ফুটবল, ক্রিকেট সব ক্ষেত্রে এদের একটা ইসের ছাপ ছিল। এবং রাজবাড়ীর সাঁতার তো হচ্ছে সারা বাংলাদেশের ভিতর বিখ্যাত। অলিম্পিকে যে কয়েকজন সাঁতারুরা সাঁতারে যায় তার ভিতর রাজবাড়িরই অধিকাংশ সবসময় থাকে। এখনো যিনি অলিম্পিকে যাচ্ছেন তিনি রাজবাড়ির মানুষ। কিন্তু দেখা যাচ্ছে রাজবাড়ির যে সুইমিং পুলটা আছে এটা করা প্রায় আজ থেকে 20 থেকে 30 বছর আগে। টাকার অভাবে পানি চেঞ্জ করতে হবে, সেই জন্য সুইমিং পুল বন্ধ থাকে এবং আমাদের ক্রীড়া ক্ষেত্রে দেখা যাচ্ছে পোলাপান দিনে দিনে বিমুখ হয়ে যাচ্ছে এবং মাদকের দিকে ঝুঁকে পড়ছে। আমরা চাই এই ধন্যবাদ ফারুক উদ্দিনকে। আসলে আমাদের এখানে একজন শিক্ষক রয়েছে। আসলে শিক্ষা ক্ষেত্রে রাজবাড়ির কি অবস্থা? স্বাধীনতার পর আসলে নানা সময় সরকার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আসলে শিক্ষা ব্যবস্থা বা কর্মসংস্থানের বিষয়ে আগামী নির্বাচনে প্রত্যাশা কি হবে সেটি আসলে আমরা একটু জানবো, একটু যদি বলতেন। সুমন, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, এক জেলাবাসী হিসেবে, একজন শিক্ষক হিসাবে, আমাদের এই পরিবর্তিত সমাজ ব্যবস্থায় স্বাধীনতা পরবর্তী সময়ে রাজবাড়ী জেলায় তেমন কোনো পরিবর্তন বা উন্নয়ন সাধিত হয়নি। এক্ষেত্রে প্রথমে যদি আমি শিক্ষার কথা বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে এদেশে এই জেলাটা শিক্ষাক্ষেত্রে খুবই অবহেলিত এবং এখানে কোনো বিশেষায়িত শিক্ষা
প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তার মধ্যে আমরা বলতে পারি পাবলিক কোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পলিটেকনিক কলেজ বা কৃষি কলেজ। বিশেষ করে আমি দুঃখের সাথে বলতে চাই যে স্বাধীনতার 53 বছর পরেও এখানে কোনো একটা পলিটেকনিক কলেজ গড়ে ওঠেনি, যা খুবই কষ্টকর। এবং এই জেলার আরেকটা বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা দূর করতে গেলে যেটা সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে আমাদের শিল্প কলকারখানা স্থাপন করা দরকার। কিন্তু সরকারি উদ্যোগে কিন্তু এখানে কোনো শিল্প কলকারখানা স্থাপন করা সেইভাবে হয়নি। আমাদের এই জেলায় একটি বিসিক শিল্পনগরী রয়েছে, যেটাকে আমরা বলতে পারি একটা মৃত শিল্পনগরী। এবং এখানে যদি সত্যিকারে তাদের তত্ত্বাবধানে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতো তাহলে বেকার সমস্যার অনেক সমাধান দেওয়া যেত। কিন্তু এখানে ব্যক্তি উদ্যোগে কিছু কিছু মানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে আমাদের জেলার কিছু প্রান্তিক লোকজন ওখানে আসলে কাজ করে থাকে। এখানকার শিক্ষিত ছেলে মেয়েদের ওখানে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। এই কারণে এই বেকার সমস্যা দূর করার জন্য তারা ঢাকামুখী অথবা বিদেশমুখী হয়ে থাকছে। তো এই সমস্যা। ধন্যবাদ। আসলে রাজবাড়ী জেলা কিন্তু পদ্মা নদীর তীরে অবস্থিত এবং বলা হয় পদ্মা কন্যা। এই যে প্রতি বছরই নদী ভাঙে এবং অনেক মানুষ গৃহহীন হয়, ঘর বাড়ি কিন্তু নদীতে বিলীন হচ্ছে। আমাদের এখানে একজন সংবাদকর্মী রয়েছে, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল। তার কাছে একটু জানার চেষ্টা করব যে এই নদী ভাঙনে জনপ্রতিনিধিরা কতটুকু উদ্যোগী হয়েছে এবং এই ভাঙনটা আসলে ভাঙন রোধে তাদের কার্যক্রমটা নদী পাড়ের মানুষকে কি আশ্বস্ত করতে পারছে কিনা, বা সামনের নির্বাচনে আপনার প্রত্যাশায় কি? রাজবাড়ী জেলার 5টা উপজেলা, তার 4টা উপজেলায় এই পদ্মা নদী বেষ্টিত। রাজবাড়ীতে নদী ভাঙনটা নতুন কিছু না, এটা প্রায় 20 বছর ধরে রাজবাড়ীতে নদী ভাঙছে। কিন্তু বাস্তবে এই 20 বছরে রাজবাড়ীর হাজার হাজার হেক্টর জমি, বসতঘর, গুরুত্বপূর্ণ স্থাপনা এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। তো এই রাজবাড়ীতে এই পদ্মা নদী এই ভাঙন প্রতিরোধে সেই বিশেষ যেই ব্যবস্থাটা, সেটা আমরা আসলে খুব বেশি যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমার কাছে মনে হয় নাই। ওই 4টে উপজেলার মধ্যে মাত্র 5 কিলোমিটার এরিয়া তীর রক্ষা, পদ্মা তীর সংরক্ষা বাদ দিয়েছে। কিন্তু একদিকে বাদ দিয়েছে, আরেকদিকে বালু তুলেছে। বাদ দিয়েছে মাত্র 5 কিলোমিটার আর বালু তুলেছে 4 উপজেলায়, একেবারে পদ্মা নদীর পুরোটা এরিয়া জুড়ে এই বালু তুলেছে। এই বালু তোলার কারণেই এই নদী ভাঙনটা আরো ত্বরান্বিত হয়েছে। যে কারণে আমরা বারবারই বলে আছি যে বালু উত্তোলন বন্ধ করুন, বালু উত্তোলন বন্ধ করুন, কিন্তু সেই সময় বালু উত্তোলন বন্ধ করে নাই। ধন্যবাদ। আসলে আমাদের এখানে কিন্তু একজন সাংস্কৃতিক কর্মী রয়েছে, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক। আসলে স্বাধীনতার পর বেশ রাজবাড়ী এই শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক ক্ষেত্রে বেশ ভালো একটা অবস্থান ছিল। এখন কি পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনে এই সাংস্কৃতিক কর্মীর কাছ থেকে শুনবো তার। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ীতে, জানছিলাম ভোটের মাঠের প্রস্তুতি নিয়ে।